জমকালো উদ্বোধনের পর মাঠে গড়ালো ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে 2-0 গোলে হারালো স্বাগতিক মেক্সিকো। দেশেও গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপ। ইরানে হামলার হুমকি দিয়ে ফের সুর বদল ডোনাল্ড ট্রাম্পের। আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি, চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি বলছে তেহরান। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের হাসপাতালে ইসরায়েলি হামলা, স্বাস্থ্যকর্মী সহ নিহত 6, আহত 17। ড্রোন ভূপাতিতের দাবি হিজবুল্লাহর, জাতিসংঘের গভীর উদ্বেগ। এবং যুদ্ধ সহিংসতায় বিশ্বের প্রতি 70 জনে একজন জোরপূর্বক বাস্তুচ্যুত। ইউএনএইচসিআর এর প্রতিবেদন, মোট শরণার্থীর প্রায় 72%ই 60টি দেশে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। শুরুতেই বিশ্বকাপ ফুটবলের খবর। বর্ণিল আয়োজনে পর্দা উঠল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। মেক্সিকো সিটির এজটেকা স্টেডিয়ামে পুরো বিশ্বের সামনে নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরল আয়োজক মেক্সিকো। দাই দাই গানে পুরো স্টেডিয়ামে থাকা 87,000 দর্শককে সুরের মূর্ছনায় ভাসান জনপ্রিয় পপ গায়িকা শাকিরা। বিশ্বখ্যাত শিল্পীদের পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও। মায়া সভ্যতার মাঝ থেকে পুরো বিশ্বকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে স্বাগত জানালো আয়োজক মেক্সিকো। বিখ্যাত আজতেকা স্টেডিয়াম সাক্ষী হলো আরও একটা উদ্বোধনী অনুষ্ঠানের। 1970 ও 86 দুই বিশ্বকাপের পর 2026 বর্ণিল আয়োজনে কয়েক হাজার বছরের পুরনো সভ্যতায় নিয়ে গেল গ্যালারিতে থাকা 87,000 দর্শককে। ছিল মায়া সভ্যতার ইতিহাস, সমাজ ব্যবস্থা, উৎসব ও জীবনধারা। মেক্সিকো পুরো বিশ্বের সামনে তুলে ধরলো নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। প্রথম ধাপের চোখ ধাঁধানো 15 মিনিটের আয়োজনের মূল আকর্ষণ কলম্বিয়ান গায়িকা শাকিরা। ঐতিহ্যবাহী মারিয়াচি সঙ্গীতের সুরে সুরে তুলে ধরা হয় মেক্সিকোর ইতিহাস, আদিবাসী ও লোকজ সংস্কৃতি। গোটা স্টেডিয়ামকে পরিণত করা হয় জীবন্ত শিল্পকর্মে। তবে শুরুটা করেন মেক্সিকান পপ রক ব্যান্ড মানার। এরপরে আসেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার খ্যাত গায়ক ও গীতিকার ড্যানি ওশান। বিশ্বখ্যাত শিল্পীদের পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও। জো বালভিন বেলিন্দার গানের পরে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। 2010-এ সাউথ আফ্রিকা বিশ্বকাপের ওয়াক্কা ওয়াক্কা গানের পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরা। তার সঙ্গে পারফর্ম করেন নাইজেরিয়ার বার্না বয়। বিশ্বকাপের অফিসিয়াল থিম সং দাই দাই লেটস গো সুরে পুরো হ্যান্ড অফ গড খ্যাত অ্যাজতেকা স্টেডিয়াম মাতিয়ে তুলেন এই গায়িকা। তার সঙ্গে গলা মেলায় স্টেডিয়ামে থাকা 87,000 দর্শক। শাকিরাকে দিয়ে শেষ হয় প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আরও একটি থিম সং বিএনের যৌথ পারফরমেন্স করেন আন্দ্রেয়া বোচলি, ডেভিড বইট্টা, মেগান থ্রি স্টেলিয়ান ও এজে। এরপরে মাঠে আসেন উদ্বোধনী ম্যাচের দুই দলের খেলোয়াড়রা। তাদের ওয়ার্ম আপ শেষে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা, যেখানে ফিফার শুভেচ্ছা বার্তা নিয়ে আসেন মেক্সিকান ও হলিউড তারকা বিশ্বকাপ অ্যাম্বাসেডর সালমা হায়েক। তিনি বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তকে স্বাগত জানান ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে। এরপরে মাঠে নিয়ে আসা হয় অংশগ্রহণকারী 48 দেশের পতাকা, যেখানে আয়োজিত হয় আরও একটি গান। সবশেষ সালমা হায়েকের সঙ্গে বিশ্বকাপের উদ্বোধন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আতশবাজি ও নানা রঙের আলোর সমন্বয়ে আকাশ জুড়ে ফুটে উঠে বিশ্বকাপের প্রতীক। তাতেই শেষ হয় মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ব্লকবাস্টার উদ্বোধনী ম্যাচে অভিশাপ কাটালো মেক্সিকো। অষ্টমবারের চেষ্টায় বিশ্বকাপ ওপেনিংয়ের জয়ের গেরো খুলল দলটি। 3 লাল কার্ডের ম্যাচে সাউথ আফ্রিকাকে হারালো এলট্রিরা। কুইনোনেস এবং হেমিনেস ম্যাজিকে 2-0 গোলের জয় পেয়েছে অ্যাগুয়েরির দল। জোহান্সবার্গের সকার সিটি স্টেডিয়াম থেকে মেক্সিকো সিটির আজতেকা 16 বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি। ভেন্যু পরিবর্তনের সঙ্গে বদলেছে ম্যাচের ফলাফল। স্বাগতিক মেক্সিকো কাটালো তাদের বিশ্বকাপের 96 বছরের ইতিহাসের উদ্বোধনী ম্যাচের অভিশাপ। এর আগে ট্রিকলাররা 7 বার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেললেও জয় তুলে নিতে পারেনি একটিতেও। অষ্টমবারের চেষ্টায় আর কোনো ভুল করেনি রাউল হিমিনেজরা। প্রায় 16 বছর পর আবারও বিশ্বকাপে ফেরা সাউথ আফ্রিকার শুরুটা হলো দুঃস্বপ্নের মতো।
ম্যাচের শুরু থেকে মেক্সিকোর দাপুটে পারফরমেন্স, যেখানে কোনো সুযোগ পায়নি বাফানারা। স্বাগতিকরা এগিয়ে যায় 9 মিনিটে, নিজেদের ভুলেই গোল হজম করে বসে সাউথ আফ্রিকা। ডি বক্সের সামনে এরিক লিডার কাছে বল হারান শীতল, সেখান থেকে বল যায় হুলিয়ান কুইনোনাসের কাছে, আর তাতেই কোনো ভুল করেননি সৌদি প্রো লিগের গোল্ডেন বুট জয়ী ফুটবলার। 2026 বিশ্বকাপের প্রথম গোল স্কোরারের তকমাটা নিজের করে নিলেন কুইনোনাস। গোল খেয়ে আরও এলোমেলো হয়ে যায় সাউথ আফ্রিকা। প্রথমার্ধের শেষ দিকে আরও কয়েকবার আক্রমণ করে মেক্সিকো, তবে ভাগ্য সহায় হয়নি ট্রিকলারদের। বেশ কয়েকবার বল বারে লাগায় 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেক্সিকো। দ্বিতীয়ার্ধে 5 মিনিটের মাথায় 10 জনের দলে পরিণত হয় সাউথ আফ্রিকা। আবারও দলকে ডোবান স্পেফেল ও শীতল। ব্রায়ান গুতিয়েরেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে নেই সেন্টার মিডফিল্ডার। 67 মিনিটে আবারও এগিয়ে যায় মেক্সিকো। রবার্তো আলভারদোর অ্যাসিস্টে এবার বল জালে জড়ান রাউল হিমিনেজ। 2-0 ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের 84 মিনিটে আবারও লাল কার্ড। এবার মাঠ ছাড়েন বাফানাদের বদলি নামা থেম্বা জাউনে। 9 জনের দলে পরিণত হয় সাউথ আফ্রিকা। 11 জন নিয়ে মাঠ ছাড়তে পারেনি মেক্সিকো। যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সিজার মন্টেস। 3 লাল কার্ডের ম্যাচে শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইরানে হামলা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করে পরিকল্পিত বিমান হামলা স্থগিতের ঘোষণা দেন তিনি। তবে তেহরান বলছে কোনো চূড়ান্ত সমঝোতা এখনও হয়নি। অন্যদিকে ইসরায়েলের দাবি, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ সহ পারমাণবিক অবকাঠামো সীমিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে সম্ভাব্য চুক্তি ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানে বড় ধরনের হামলার হুমকি দিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে সুর বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানে বিমান হামলা ও বোমা হামলার পরিকল্পনা বাতিলের কথা জানান ট্রাম্প। কারণ হিসেবে চলমান আলোচনায় অগ্রগতির বিষয়টি সামনে আনেন। তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। পোস্টে চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই জানানো হবে বলেও উল্লেখ করা হয়। এর আগে রাতেই ইরানে খুব বড় আকারের হামলা চালানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। দেশটির খার্ক দ্বীপ সহ গুরুত্বপূর্ণ তেল স্থাপনা দখলের কথাও জানান তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, সম্ভাব্য চুক্তি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসেনি তেহরান। খসড়া চুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বলেও জানান বাঘেই। একই সঙ্গে প্রস্তাবিত চুক্তির অনেক অংশেই ইরান সম্মতি দিলেও যুক্তরাষ্ট্র বারবার তাদের অবস্থান পরিবর্তন করেছে বলে দাবি করেন তিনি। চুক্তির ক্ষেত্রে তেহরান এখনও তাদের মৌলিক অবস্থানে অনড় রয়েছে বলে স্পষ্ট বার্তা দেন বাঘেই। তবে ইসরায়েল বলছে ভিন্ন কথা। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সম্ভাব্য ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন, যেখানে আলোচ্য সমঝোতায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো, পারমাণবিক স্থাপনা ভেঙে দেয়া, ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধের বিষয়ে ট্রাম্প আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেন, নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হলে সংঘাত আবারও পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে বিশ্বজুড়েই। একটি শান্তিপূর্ণ, বিস্তৃত ও দীর্ঘস্থায়ী সমঝোতার মাধ্যমে সংকট সমাধানে দুই পক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। ওমান উপসাগরে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় অন্তত 3 ভারতীয় নাবিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করে মার্কিন সেন্টকম। তাদের দাবি, জাহাজটি ইরানি বন্দরের উপর আরোপিত অবরোধ অমান্য করেছিল। এরপর গাইডেড বোমা ব্যবহার করে ট্যাঙ্কারটির ইঞ্জিন রুমে আঘাত হানা হয়। নিহতদের পরিচয় নিশ্চিত করে ভারতের শিপিং মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় মোট 24 জন ভারতীয় ক্রুর মধ্যে 21 জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ, সহিংসতা আর নিপীড়নের কারণে এখনও ঘরছাড়া বিশ্বের প্রায় 11 কোটি 80 লাখ মানুষ।
অর্থাৎ পৃথিবীর প্রতি ৭০ জনে একজন জোরপূর্বক বাস্তুচ্যুত। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর প্রতিবেদন বলছে, বিশ্বের মোট শরণার্থীর প্রায় ৭২% মাত্র ৭টি দেশের। এদিকে এক দশকের মধ্যে প্রথমবার কিছুটা কমেছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। তবে বৈশ্বিক সংকট এখনও গভীর এবং অনিশ্চিত বলে সতর্ক করেছে সংস্থাটি। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া কিংবা লাতিন আমেরিকা, নানা সংঘাতে জড়িয়ে বিভিন্ন দেশ, যার মূল্য চুকাতে হয় বেসামরিক নাগরিকদের। প্রাণহানির পাশাপাশি প্রতিনিয়ত ঘর ছাড়তে বাধ্য হন তারা। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের তুলনায় বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 4% কমলেও এখনও 11,78,00,000 মানুষ নিজ বাড়িঘর থেকে বিচ্ছিন্ন। এর মধ্যে প্রায় 6,86,00,000 মানুষ নিজ দেশের ভেতরেই বাস্তুচ্যুত। এছাড়া প্রায় 2,85,00,000 শরণার্থী, 90 লাখ আশ্রয় প্রার্থী এবং 60 লাখ ফিলিস্তিনি শরণার্থী আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। বিশ্বের মোট শরণার্থীর প্রায় 72% মাত্র 7টি দেশের। তালিকার শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা, ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান, সুদান ও দক্ষিণ সুদান। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, ইউক্রেনের যুদ্ধ, সুদানের গৃহযুদ্ধ এবং আফগানিস্তানের দীর্ঘস্থায়ী সংকট কোটি কোটি মানুষকে নিজ ভূমি ছেড়ে পালাতে বাধ্য করেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাত নতুন বাস্তুচ্যুতির সংকট তৈরি করেছে। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় দিয়েছে কলম্বিয়া, জার্মানি, তুরস্ক, উগান্ডা, ইরান, চাদ ও পাকিস্তান। UNHCR বলছে, আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন এমন মানুষের প্রায় 65%ই নিজ দেশের প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। ইরান ও পাকিস্তানে অধিকাংশ শরণার্থী আফগান, তুরস্কে সিরীয় এবং কলম্বিয়ায় ভেনেজুয়েলার শরণার্থীদের বেশি দেখা যায়। বাংলাদেশেও 10 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। প্রতিবেদনে একটি ইতিবাচক দিকও উঠে এসেছে। 2025 সালে প্রায় 1,47,00,000 মানুষ নিজ বাড়িতে ফিরেছেন। জাতিসংঘের মতে ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের ঘটনা এটি। কঙ্গো, সুদান, সিরিয়া, আফগানিস্তান, ইউক্রেনে সবচেয়ে বেশি মানুষ ফিরে গেছেন। যদিও সংস্থাটি সতর্ক করে বলছে, অনেকে এখনও সহিংসতা ও অস্থিতিশীলতার মধ্যে ফিরতে বাধ্য হচ্ছেন। এতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সাময়িকভাবে কমলেও বৈশ্বিক সংকট এখনও গভীর এবং অনিশ্চিত। রাইসা জান্না, সময় সংবাদ। বিদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার নিয়ম আরও কঠোর করেছে সুইডেন। 11 জুন থেকে কার্যকর হওয়া নতুন আইনে পড়াশোনার পাশাপাশি কাজের সময়সীমা নির্ধারণ, পড়াশোনা না করা শিক্ষার্থীদের কঠোর নজরদারি এবং ভিসা পরিবর্তনের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করা হয়েছে। সুইডেন থেকে জানাচ্ছেন শফিউল আলম। গত 3 বছরের বেশি সময় থেকে সুইডেনে অভিবাসনে ব্যাপক পরিবর্তন আর কড়াকড়ি আরোপ করা হয়। আগে স্টুডেন্ট ভিসা সহ নানা ক্যাটাগরিতে এসে সহজেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ ছিল, সহজে মিলত নাগরিকত্ব। তবে ওয়ার্ক পারমিট, স্থায়ী বসবাসের অনুমতি আর নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করার পাশাপাশি এবার দেশটিতে আসা বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে কঠোর নিয়মনীতি আরোপ করা হয়। আগে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজ করার স্বাধীনতা ছিল। পড়াশোনা শেষ করে ওয়ার্ক পারমিটে সহজেই ভিসা পরিবর্তন করতে পারতেন। এছাড়া বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজের ক্ষেত্রে নির্দিষ্ট ঘন্টায় সীমাবদ্ধ ছিলেন না। তবে নতুন নিয়ম অনুযায়ী ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা সেমিস্টার চলাকালে সপ্তাহে সর্বোচ্চ 15 ঘন্টা কাজ করতে পারবেন। সীমা অতিক্রম করলে ভিসা নবায়ন না হওয়ার পাশাপাশি ভিসা বাতিলও হতে পারে। ভিসা নবায়নের জন্য আগের তুলনায় আরও কঠোরভাবে স্টাডি প্রোগ্রেস মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের নির্ধারিত ক্রেডিট সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুইডেনে প্রবেশের 30 দিনের মধ্যে অভিবাসন সংস্থাকে বসবাসের ঠিকানা জানাতে হবে। ঠিকানা পরিবর্তন করলেও জানাতে হবে। সুইডেনে আগে স্টুডেন্টের জন্য কোনো ওয়ার্কিং লিমিট ছিল না, তখন স্টুডেন্টরা চাইলে যতক্ষণ খুশি ততক্ষণ কাজ করতে পারতো, তবে অবশ্যই সেটা পড়াশোনা ঠিক রেখে। তবে সম্প্রতি নতুন আইন অনুযায়ী কোনো স্টুডেন্ট চাইলে সে 60 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। হ্যাঁ, এটা তারা নতুন রুলস করেছেন। তবে এখানে আবার আরেকটা বিষয় হলো যে যদি আপনাদের সাথে ডিপেন্ডেন্ট থাকে, মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, সে তো আর স্টুডেন্ট না, তো তার উপরে রুলস প্রযোজ্য হবে না। যারা 11 জুন 2026 আগে স্টুডেন্ট রেসিডেন্স পারমিট পেয়েছেন তাদের ক্ষেত্রে 15 ঘন্টার কাজের সীমা, কঠোর স্টাডি প্রোগ্রেস শর্ত এবং ঠিকানা জানানোর নতুন বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। সুইডেনে ফৌজদারি অপরাধের বয়সসীমা 15 থেকে 13 বছরে করার সিদ্ধান্ত থেকে সরে এলো দেশটির সরকার। আইনমন্ত্রী জানান, শিশুদের অপরাধী হিসেবে বিবেচনা করার বয়স
15 থেকে কমে 13 বছরে নামানোর পরিকল্পনায় সংসদীয় সমর্থন পাওয়া যায়নি। তাই সরকার এখন 14 বছরকে ন্যূনতম ফৌজদারি দায়ের সীমা হিসেবে নির্ধারণের দিকে যাচ্ছে। গেল 2 দশকে সুইডেনে গ্যাং সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যেখানে গুলি বর্ষণের হার ইউরোপের মধ্যে সর্বোচ্চ। সরকার কঠোর আইন ও পুলিশ ক্ষমতা বাড়ালেও অপ্রাপ্তবয়স্কদের অপরাধে ব্যবহার রোধে কার্যকর সমাধান নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। Därför har vi bestämt oss för att ta ansvar i det här läget. Och de förslag som jag পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। প্রতিরক্ষা ব্যয় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেন তিনি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দেওয়া পদত্যাগপত্রে হিলি বলেন, দীর্ঘদিনের আলোচনার পরও প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে রাজি হয়নি ট্রেজারি। চূড়ান্ত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা দেশের নিরাপত্তা চাহিদার তুলনায় অনেক কম। এমনকি রাশিয়ার সম্ভাব্য হুমকি নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করলেও সামঞ্জস্যপূর্ণ বাজেট দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে দেশের নিরাপত্তা দুর্বল হতে পারে বলে অভিযোগ করেন তিনি। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত পাকিস্তান। সিন্ধু প্রদেশে তাপমাত্রা ছাড়িয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ঐতিহ্যবাহী কেনেডি সেন্টার থেকে সরানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নাম। ফেডারেল আদালতের রায়ের পর কর্মীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, অবিলম্বে সবই মেইল, স্বাক্ষর, অফিসিয়াল চিঠিপত্র ও নথিতে প্রতিষ্ঠানের নাম দ্য জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস অথবা সংক্ষেপে কেনেডি সেন্টার হিসেবে ব্যবহার করতে হবে। এছাড়া ভবনের সাইনবোর্ড, ব্রোশিওর এবং ওয়েবসাইটে থাকা ট্রাম্পের নামও 12 জুনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। গত 29 মে ওয়াশিংটনের ফেডারেল বিচারক ক্রিস্টোফার কুপার রায় দেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করা যাবে না। এর আগে গত ডিসেম্বরে ভবনের সম্মুখভাগে জন এফ কেনেডির নামের আগে নিজের নাম যুক্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন ওয়াইওর ডেমোক্রেট কংগ্রেসম্যান এবং কেনেডি সেন্টারের বোর্ড সদস্য জয়েন বিটি। ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত পাকিস্তান। বৃহস্পতিবারও দেশটির সিন্ধু প্রদেশে একাধিক জেলায় তাপমাত্রা ছিল 50.5 ডিগ্রি সেলসিয়াস। এতে তীব্র গরমে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। করাচিতে বয়স্ক ও শিশুদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তপ্ত রোদ আর তীব্র গরমে পড়ছে জনপদ। প্রচণ্ড তাপদাহে ক্লান্ত মানুষ, স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনের ছন্দ। একটুখানি স্বস্তি পেতে পানি পান করছেন কেউ বা যাচ্ছেন গাছের ছায়ায়। অনেকেই আবার শরীর ঠান্ডা রাখতে ভেজা কাপড় ব্যবহার করছেন। এমন অসহনীয় অবস্থায় পড়েছেন পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের বাসিন্দারা। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির শাহিদ বেনজিরাবাদ ও দাদু জেলায় সর্বোচ্চ 51 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঐতিহাসিক মহেঞ্জোদারোতেও তাপমাত্রা পৌঁছেছে 50.5 ডিগ্রিতে। লারকানা, জ্যাকববাদ ও সারকান্দেতেও 50 ডিগ্রির আশপাশে ছিল তাপমাত্রা। প্রচণ্ড গরমের প্রভাব পড়েছে বড় শহরগুলোতেও। হায়দ্রাবাদে তাপমাত্রা 47 থেকে 48 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে। করাচিতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4 থেকে 5 ডিগ্রি বেশি ছিল। আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশ জুড়ে তাপপ্রবাহের কারণে অনেক এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 থেকে 6 ডিগ্রি বেশি রয়েছে। এতে তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। আমার বয়স 55 বছর। এর আগে এত প্রচন্ড গরম আমি কখনো অনুভব করিনি। বাইরে যেমন গরম, ঘরের ভেতরেও তেমনই গরম, কোথাও স্বস্তি নেই। এ অবস্থায় করাচিতে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং মাথা ঢেকে রাখার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। 2024 সালেও সিন্ধুর কিছু এলাকায় তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। বিজ্ঞানীদের আশঙ্কা, ভবিষ্যতে এ ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন ও ভয়াবহ আকারে দেখা দিতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ।
কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে বিশ্বের প্রযুক্তি জায়ান্টরা। গড়ে উঠেছে হাজার হাজার ডেটা সেন্টার। কিন্তু এআই বিপ্লবের এই অবকাঠামো শুধু তথ্যই প্রক্রিয়াজাত করছে না, আশেপাশের পরিবেশও গরম করে তুলছে। নতুন গবেষণা বলছে এআই ডেটা সেন্টারের আশেপাশের তাপমাত্রা গড়ে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যার প্রভাব পড়ছে কোটি কোটি মানুষের জীবনে। চ্যাটজিপিটি, জেমিনি কিংবা ক্লডের মতো এআই সেবার পেছনে কাজ করছে বিশাল ডেটা সেন্টার। দিনরাত 24 ঘন্টা চালু থাকা এসব স্থাপনায় হাজার হাজার উচ্চ ক্ষমতার প্রসেসর একসঙ্গে তথ্য বিশ্লেষণ করে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বজুড়ে ডেটা সেন্টারগুলো প্রায় 415 টেরাওয়াট ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করেছে, যা বৈশ্বিক বিদ্যুৎ ব্যবহারের প্রায় 1.5%। 2030 সালের মধ্যে এই চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে 945 টেরাওয়াট ঘন্টায় পৌঁছাতে পারে। সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে হাইপার স্কেল ডেটা সেন্টারগুলো, যেগুলো পরিচালনা করে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠান। একটি হাইপার স্কেল ডেটা সেন্টার পরিচালনায় 100 থেকে 300 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ প্রয়োজন হতে পারে, যা কয়েক লাখ বাড়ির বিদ্যুৎ চাহিদার সমান। এই বিপুল শক্তি ব্যবহারের ফলে উৎপন্ন হয় প্রচুর তাপ, যা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় বিশাল কুলিং সিস্টেম। একটি 100 মেগাওয়াট ডেটা সেন্টার বছরে প্রায় 250 কোটি লিটার পানি ব্যবহার করতে পারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠানের গবেষকরা নাসার স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, ডেটা সেন্টার চালু হওয়ার পর আশপাশের ভূমির তাপমাত্রা গড়ে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। কোথাও কোথাও এই বৃদ্ধি 9 ডিগ্রিরও বেশি। গবেষকরা একে নাম দিয়েছেন ডেটা হিট আইল্যান্ড ইফেক্ট। এর প্রভাব 10 কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হতে পারে। বিশ্বজুড়ে বর্তমানে 11,600-র বেশি ডেটা সেন্টার সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, এরপর ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে। গবেষকদের হিসাব অনুযায়ী ডেটা সেন্টারের 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী প্রায় 34 কোটি মানুষ এই অতিরিক্ত উষ্ণতার প্রভাবে পড়তে পারেন। স্বাস্থ্য ঝুঁকি, বিদ্যুতের বাড়তি চাহিদা এবং জীবনযাত্রার মানের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে এরই মধ্যে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অথচ একই সময়ে এআই অবকাঠামো নির্মাণে 2030 সালের মধ্যে $5.3 ট্রিলিয়ন বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি চিকিৎসা সরঞ্জাম গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যের উত্তরাঞ্চলে এই ঘটনার পর পুরো আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। স্থানীয় কর্মকর্তারা জানান, শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে পুরো শিল্পাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ফায়ার হাইড্রেন্টে পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। তবে শহরের পানির ব্যবস্থায় কোনো সমস্যা ছিল না বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। ওই এলাকায় অ্যামাজন, হোম ডিপো ও ফেডেক্সের মতো বড় বড় লজিস্টিক্স সেন্টারও রয়েছে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 7 জন নিহত ও 17 জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের পর পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রয়টার্স জানিয়েছে, রাস্তাঘাটের নকশা, ছাদ ও জানালার গঠন মিলিয়ে ঘটনাস্থলের অবস্থান নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, সিংআন কাউন্টির লিংসিয়াং রোডে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান চলছে। তবে প্রাথমিকভাবে গ্যাস পাইপলাইনের কোনো সমস্যা ছিল না বলে ধারণা করা হচ্ছে। ষোলো বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে কানাডা। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কানাডার সরকার এই আইনটি প্রস্তাব আকারে পার্লামেন্টে উপস্থাপন করেছে। সরকার বলছে, শিশুদের জন্য ক্ষতিকর কন্টেন্ট ঠেকাতে কঠোর ব্যবস্থা দরকার। এর মধ্যে রয়েছে আত্মক্ষতির প্ররোচনা, সহিংসতাকে উস্কে দেওয়া, ঘৃণা ছড়ানো এবং অননুমোদিত ব্যক্তিগত ছবি বা ভিডিও। আইনটি বাস্তবায়িত হলে একটি ডিজিটাল সেফটি কমিশন গঠন করা হবে। সেই কমিশন ঠিক করবে কোন প্ল্যাটফর্ম কী শর্তে ছাড় পেতে পারে। তবে এই আইনি নিয়ম ভাঙলে কোম্পানিগুলোর ওপর বড় অঙ্কের জরিমানা করা হবে, যা বিশ্বব্যাপী আয়ের 3% বা সর্বোচ্চ $10 মিলিয়ন কানাডিয়ান ডলার পর্যন্ত। সুদানের মধ্যাঞ্চলীয় শহর এল ওবেইদে ভয়াবহ ড্রোন হামলায় 23 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 19 জন। স্থানীয় কর্তৃপক্ষ একটি মানবাধিকার সংগঠন জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর দক্ষিণ কর্দোফান অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় এসব হামলা চালানো হয়।
লক্ষ্যবস্তু করা হয় আবাসিক এলাকা, একটি জানাজা অনুষ্ঠান, খাদ্যবাহী ট্রাক এবং সেনা অবস্থানের কাছাকাছি এলাকাও। এই হামলার জন্য আধা সামরিক বাহিনী আরএসএফকে দায়ী করেছে স্থানীয় মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স, তবে এখনও কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। নতুন প্রজন্মের H3 রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে জাপান। স্থানীয় সময় শুক্রবার সকালে কাগোশিমার তানেগাশিমা স্পেস সেন্টার থেকে রকেট উৎক্ষেপণ করা হয়, যা প্রায় 16 মিনিটে নির্ধারিত কক্ষপথে পৌঁছায় বলে নিশ্চিত করা হয়। মিশনটি ছিল এই রকেটের নতুন 30 কনফিগারেশনের প্রথম ফ্লাইট, যেখানে কোনো সলিড রকেট বুস্টার ব্যবহার করা হয়নি। রকেটটি বড় কোনো অপারেশনাল স্যাটেলাইটে নিয়ে একটি টেস্ট পেলোড এবং বিশ্ববিদ্যালয় নির্মিত 6টি ছোট স্যাটেলাইট বহন করে। গেল বছর ব্যর্থ উৎক্ষেপণের পর এই সফল ফ্লাইট জাপানের স্পেস প্রোগ্রামের জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ 3 বছর কোমায় থাকার পর মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজারাকি গিত্তিগাফা। স্থানীয় সময় বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজ পরিবারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। 2022 সালের ডিসেম্বরে পোষা কুকুরকে নিয়ে ব্যায়াম করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। এরপর থেকেই কোমায় ছিলেন। চিকিৎসকরা জানান অনিয়মিত হৃদস্পন্দনের কারণ ছিল হার্টে মাইকোপ্লাজমা সংক্রমণ। রাজার 7 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন তিনি। পনেরো বছর ভারতের পশ্চিমবঙ্গের মসনদে থাকার পর সম্প্রতি ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যেই দলের ভেতরে শুরু হয়েছে বিদ্রোহ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অনেকে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন এখন তৃণমূল কি আবারও ফিরবে, নাকি মমতার হাতে গড়া দল চোখের সামনেই ধীরে ধীরে ভেঙে যাবে? বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সাধারণ আঞ্চলিক নেত্রী নন। 2011 সালে তিনি 34 বছরের কমিউনিস্ট শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন, যা ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন। এরপর টানা 15 বছর রাজ্য শাসন করে তৃণমূল কংগ্রেসকে ভারতের অন্যতম সফল দলে পরিণত করেন তিনি। আদিবাসীরা ধামসামাদল থেকে শুরু করে শিক্ষাশ্রী পান কি পান না। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে যায় তৃণমূল কংগ্রেস। দলটি প্রায় 2 কোটি 60 লাখ ভোট পায়। মোট ভোটের প্রায় 40% ধরে রেখেছেন তিনি। বিধানসভায় এখনো তৃণমূলের 80 জন সদস্য রয়েছেন। স্বাভাবিক পরিস্থিতিতে এমন ফলাফলের পর দলের পুনর্গঠনের মন দেওয়ার কথা ছিল মমতার দলের, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। তৃণমূলের 60 জন বিধায়ক এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিধানসভার বিরোধী দল নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন তারা। লোকসভাতেও ভাঙন স্পষ্ট। 29 জন সংসদ সদস্যের মধ্যে 20 জন মমতার দল ছেড়ে আলাদা বসার জন্য স্পিকার ওম বিড়লার কার্যালয়ে আবেদন করেছেন। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই পার্লামেন্ট সদস্যরা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন দেবেন বলেও ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে রাজ্যসভার বর্ষিয়ান সদস্য সুখেন্দু শেখর রায়, কোয়েল মল্লিক সহ 3 জন সংসদ সদস্য তাদের পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেস থেকে সরে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে মমতার হাতে গড়া দলের নিয়ন্ত্রণ এখন প্রশ্নের মুখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় দুর্বলতা হলো দলটি কখনো শক্ত আদর্শ ভিত্তিক সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে পারেনি। মমতার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং ক্ষমতায় থাকার প্রভাবই ছিল দলকে ধরে রাখার প্রধান শক্তি। ক্ষমতা চলে যাওয়ার পর থেকেই সেই ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তৃণমূলের স্থানীয় নেতারা এতদিন প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে টিকেছিলেন, কিন্তু এখন তাদের অনেকেই তদন্ত, জনরোষ এবং রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। দলীয় কার্যালয় ফাঁকা হয়ে পড়ছে। যদিও মমতা এখনো কঠোর অবস্থানেই রয়েছেন। বিজেপির এই জয়কে তিনি অবৈধ ও অনৈতিক বলে
বলে দাবি করেছেন। বিদ্রোহীদের সুযোগ সন্ধানী বলেও আক্রমণ করছেন। তার বিশ্বাস তৃণমূল আবারও ঘুরে দাঁড়াবে। কিন্তু প্রশ্ন হলো, শুধু ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়ে কি আরেকবার দলকে গড়ে তোলা সম্ভব? সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। গ্রিসের ক্রিট দ্বীপে তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী বিশাল এক লাইরা। স্থানীয়দের কাছে যা শুধু একটি বাদ্যযন্ত্র নয়, বরং দ্বীপটির ইতিহাস, সংস্কৃতি আর পরিচয়ের প্রতীক। 6 মাসের পরিশ্রমে নির্মিত এই কাঠামো এখন পর্যটক ও সংস্কৃতি প্রেমীদের নতুন আকর্ষণ। বিশ্বের বৃহত্তম লাইরার স্বীকৃতি পেতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও আবেদন করেছেন নির্মাতা। স্থানীয় ভাষায় এই যন্ত্রের নাম লাইরা। দেখতে অনেকটা বেহালার মতো। এটি গ্রিসের ঐতিহ্যবাহী সঙ্গীত যন্ত্র। তার যুক্ত এই যন্ত্রটি ক্রিট দ্বীপের সাংস্কৃতিক পরিচয় বহন করে। এবার বিশাল আকৃতির একটি লাইরা বানিয়ে আলোচনায় দ্বীপের পিৎসিদিয়া গ্রামের বাসিন্দা। গ্রামের প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লাইরাটির উচ্চতা প্রায় 8 মিটার, ওজন 600 কেজি। এই ব্যতিক্রমী স্থাপনাটির নির্মাতা স্থানীয় ব্যবসায়ী ও বেকারি মালিক মিখালিস জুরিদাকিস। এমন বিশাল একটি লাইরা তৈরির কথা শুনে অনেকেই তাকে পাগল বলেছিলেন বলে জানান তিনি। তবে বন্ধুর সহায়তায় সেই স্বপ্নই বাস্তবে রূপ নেয়। শুরুতে এটি কেউ বিশ্বাসই করতে পারেনি। আমার একজন বন্ধুকে বিষয়টি বলেছিলাম। আমরা বিষয়টি নিয়ে গবেষণা করি আর ধীরে ধীরে সেই ধারণা বাস্তব রূপ পাই। শেষ পর্যন্ত আমরা এটি তৈরি করতে সক্ষম হই। মূল লাইরার নকশা হুবহু অনুসরণ করে 6 মাস লেগেছে এটি নির্মাণে। বর্তমানে যা মাতালা পর্যটন এলাকার পথে পিৎসিদিয়া গ্রামে স্থাপন করা হয়েছে। প্রতিদিনই ক্রিটের বিভিন্ন অঞ্চল, এথেন্স, এমনকি বিদেশ থেকেও মানুষ এটি দেখতে আসেন। বিশ্বের বৃহত্তম ক্রিটান লাইরার স্বীকৃতি পেতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও আবেদন করেছেন নির্মাতা। ক্রিটের ঐতিহ্যবাহী 3 তারের বাদ্যযন্ত্র লাইরা শতাব্দীর পর শতাব্দী ধরে দ্বীপটির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিয়ে, উৎসব কিংবা লোকজ কবিতার আসরে এখনও এর সুর শোনা যায়। দ্বীপের ইতিহাস ও পরিচয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এই বাদ্যযন্ত্রের উপস্থিতি রয়েছে। সেই সংস্কৃতির গর্ব থেকেই বিশাল এই প্রতীক নির্মাণের উদ্যোগ। বরকতুল্লাহ, সময় সংবাদ। আবারও বিশ্বকাপ ফুটবলের খবর। দক্ষিণ আফ্রিকায় এবারের বিশ্বকাপ ঘিরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে বাড়ছে উচ্ছ্বাস, ভালো পারফরমেন্সের আশায় আশাবাদী সবাই। পাশাপাশি বিশ্বকাপ সামনে রেখে জার্সির দোকানগুলোতে দেখা যাচ্ছে ভিড়। এদিকে বিভিন্ন শহরে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে, যেখানে একসঙ্গে খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন সমর্থকরা। দক্ষিণ আফ্রিকা থেকে আরও জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। ফিফা বিশ্বকাপ উন্মাদনা উত্তাল সারা বিশ্ব। পিছিয়ে নেই সাউথ আফ্রিকাও। দক্ষিণ আফ্রিকার জাতীয় দল বাফানা দীর্ঘ 16 বছর পর অংশ নিল বিশ্বকাপে। বেলজিয়ান কোচ হুগো বোরসের নেতৃত্বে দলটির 12 পারফরমেন্স নিশ্চিত করছে বিশ্বকাপ টিকিট। দলটির অধিনায়ক রন ওয়েন উইলিয়ামসের নেতৃত্বের ওপর ভরসা দলটির। এবার বিশ্বকাপে ভালো পারফরমেন্সের মাধ্যমে ইতিহাস গড়ার প্রত্যাশা দক্ষিণ আফ্রিকার। সাউথ আফ্রিকা 2010 বিশ্বকাপের পর আবারও সাউথ আফ্রিকা এই ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়েছে। আমরা আশাবাদী সাউথ আফ্রিকা কোয়ার্টার ফাইনাল খেলবে। সাউথ আফ্রিকায় বেশ কিছু ভালো মানের প্লেয়ার রয়েছে, যার অবদানে আজকে তারা বাছাই পর্ব উত্তীর্ণ করে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। খেলা নিয়ে আমার মধ্যে অনেক উত্তেজনা কাজ করছে। আমার মনে হয় আমার দল জিতে যাবে। দীর্ঘ 16 বছর পর বিশ্বকাপে অংশ নেওয়ায় উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার নাগরিকরা। বড় পর্দার খেলার আয়োজন ছিল দেশটির প্রতিটি প্রভিন্সে। প্রিয় দলকে সাপোর্ট দিতে এভাবেই খেলা দেখছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। বিশ্বকাপ মানেই পতাকার রঙে রঙিন সমর্থকদের উন্মাদনা। তবে এবার সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোলাপের পাপড়িতেও। ইকুয়েডরের এক ফুলের খামারে বিশ্বকাপে অংশ নেওয়া 48 দেশের পতাকার আদলে তৈরি হচ্ছে বিশেষ গোলাপ, যা টিকে থাকবে 2 থেকে 5 বছর পর্যন্ত। সবুজ বাগানে ফুটে থাকা হলুদ গোলাপ, কিন্তু কয়েক ধাপ প্রক্রিয়া পেরিয়েই সেই গোলাপে হয়ে উঠছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্রের পতাকা। ইকুয়েডরের কোটোপাক্সি প্রদেশের তানিকুচি শহরের একটি ফুলের খামারে বিশ্বকাপকে ঘিরে চলছে এমনই ব্যতিক্রমী আয়োজন।
একটি গোলাপ একটি পতাকা, এই ধারণা থেকে জন্ম নিয়েছে প্রকল্পটি। ফুলগুলো প্রথমে সংরক্ষণ ও ডিহাইড্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, এরপর হাতে হাতে রং করা হয় প্রতিটি পাপড়ি। দক্ষ কর্মীরা ধৈর্যের সঙ্গে ফুটিয়ে তোলেন প্রতিটি দেশের জাতীয় পতাকার নকশা। লক্ষ্য, বিশ্বকাপে অংশ নেয়া 48 দেশের পতাকার রঙে তৈরি করা 70,000 সংরক্ষিত গোলাপ। কর্মীদের মতে সবচেয়ে কঠিন কাজ ইংল্যান্ডের পতাকা ফুটিয়ে তোলা, কারণ সেন্ট জর্জের লাল ক্রসটি নিখুঁতভাবে বসাতে হয় গোলাপের কুড়ির ওপর। প্রতিটি ফুলে মিশে আছে বাড়তি সময়, শ্রম আর সূক্ষ্ম কারুকাজ। এই প্রকল্পে কাজ করা কর্মীদের মধ্যেও কাজ করছে বিশ্বকাপের অংশ হয়ে ওঠার এক ভিন্ন অনুভূতি। বিভিন্ন দেশের পতাকার গোলাপ তৈরি করতে পেরে গর্বিত তারা, কারণ প্রতিটি ফুল যেন বহন করছে একটি জাতির পরিচয় এবং ফুটবল প্রেমীদের আবেগ। প্রথম প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ওপরই বাকি কাজগুলো নির্ভর করে। এই বাছাইয়ের পর ফুলগুলোর আকৃতি ও রং অক্ষুণ্ণ রাখতে একটি নিয়ন্ত্রিত সংরক্ষণ ও পানি শূন্যকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর কর্মীরা ফুলগুলো সম্পূর্ণরূপে সাজিয়ে তোলেন। খামার কর্তৃপক্ষ বলছে সংরক্ষিত এই গোলাপ 2 থেকে 5 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। ফলে বিশ্বকাপ শেষ হলেও স্মৃতি থেকে যাবে বহুদিন। ফুটবলের উন্মাদনা আর জাতীয় গর্বকে এক সুতোয় গেঁথে বিশ্বকাপকে নতুন এক রূপেই তুলে ধরছে ইকুয়েডরের এই ফুলের খামার। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জমকালো উদ্বোধনীর পর মাঠে গড়ালো ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে 2-0 গোলে হারালো স্বাগতিক মেক্সিকো। দেশেও গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপ। ইরানে হামলার হুমকি দিয়ে ফের সুর বদল ডোনাল্ড ট্রাম্পের। আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি, চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি বলছে তেহরান।